তেজ রাইসাকে টেনে এনে রুমের দরজা আটকে দেয়। দরজা বন্ধ হতেই ঘরটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে এলো। তেজ রাইসার হাতটা ছেড়ে দিল, কিন্তু চোখের আগুনটা নিভল না। রাইসা কবজি ঘষতে লাগলো। শক্ত হাতের বন্ধনীতে ছিল ব্যথা তো প্রাপ্য। তেজ ঠান্ডা গলায় বলল, ওর কাছে পড়তে চেয়েছো? রাইসা থমকে গেল। এমন প্রশ্ন সে আশা করেনি। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আম্মু বলেছিল একজন পড়াতে আসবে। আম্মু একজন পড়াতে আসবে বলল, আর তুমি রাজি হয়ে গেলে? জানতে চেয়েছিলে মেয়ে নাকি ছেলে? জি না। যাও এখান থেকে। রাইসা অবাকের চরম পর্যায়ে। সে কি ইচ্ছে করে এখানে এসেছে? নিজেই হাত ধরে বস্তার মতো টেনে নিয়ে এলো, আবার নিজেই বলছে যাও এখান থেকে। ফাজলামির হয়তো একটা লিমিট আছে। যদি রাইসা একটু শক্ত হতো, তাহলে হয়তো এই কথাগুলোই বলে প্রতিবাদ করত। রাইসা কেমন চুপচাপ চলে গেল। রাইসা যাওয়ার সাথে সাথেই অরিও তেজের নাকের ডগা দিয়ে রাইসার পিছু নিয়ে বেরিয়ে গেল ম্যাও ম্যাও করতে করতে। তেজ সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার বলার কিছুই নেই। তার ঘরের পোষা হয়ে এখন আরেকজনের পিছু পিছু ঘোরে। তেজের ঘরে এখন দেখা যায় না বললেই চলে, যতক্ষণ নিজে থেকে ধমকি দিয়ে না আনে। একেই বোধহয় বলে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা। এতদিন আমি পেলে পুষে বড় করলাম, আর অপর একজন এসেই তাকে আমার দিক থেকে টেনে নিল। কি জোর মেয়েটার! মিনমিন করে আওড়ালো, শুধু তাকেই যে টানছে এমন তো নয়, সাথে আমাকেও। মৃগ নয়নের ক্ষমতা ধ্বংসকারী ক্ষমতা। যে চোখ সেকেন্ডেই তেজের তেজ ধ্বংস করে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সে নিশ্চয়ই বিশাল কিছু। হাতের তালু দিয়ে কপাল স্লাইড করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। বাড়িতে এসে মায়ের এই সব কর্মকাণ্ড দেখে রেগে ফায়ার হয়েছিল। তার বউকে পড়ানোর জন্য তারই ফ্রেন্ডকে ডাকা হয়েছে, অথচ বিন্দু মাত্রও সে খবর জানে না। জানলেও কি লাভ হতো? হতো না। তখনই বারণ করে দিত, এত বাড়াবাড়ি ঝামেলা হতো না। এই যা বউ হিসাবে মানে না, অথচ বউকে কোথায় পড়াবো না পড়াবো কৈফিয়ত দিতে হবে। সবার তেজের আগুন একেবারে শিখাই শিখাই। আমাকে কোনো গুরুত্ব মনে করে না। বাড়িতে আমি একটা আগাছা মাত্র। ভয়ঙ্কর রেগে রেগে কথাগুলো স্বামীর কাছে বিচার স্বরূপ বলছে মেহেরিমা নওয়ান। মেয়েদের এই দুইটা জায়গা, নিজেকে নিরপরাধ প্রমাণ করা। এক বাবার বাড়িতে যে কেউ কোনো কিছু বললে বাবা হয় একমাত্র খুঁটি, আর স্বামীর বাড়িতে বাচ্চা কাচ্চা কিছু বললে স্বামী। তিনি এখন তার সামনে দাঁড়িয়ে আছে। মাহতাব নওয়ান সবে অফিস থেকে এসেছে, এখনো রুমে ঢুকতে পারেনি। মাহতাব নওয়ান কোন দিকে যাবে বুঝে উঠতে পারছে না। সামনে ছেলে মেয়ে স্ত্রী ছেলের বউ সকলেই উপস্থিত। অবশ্য উপস্থিত থাকতে বাধ্য হয়েছে তেজ। মায়ের এমন চেঁচানো নেহাতি বিরক্ত মনে হলো। প্লিজ, তোমাদের নাটক শেষ করো, আমার কাজ আছে। তেজের দিকে রাগী চোখে তাকালেন তার মা। আমার কথা তোর কাছে নাটক মনে হয়? অভিনয় করি আমি? তেজ নিঃশব্দ, কোনো উত্তর করল না। সবই বুঝলাম, কিন্তু তুমি ফাহিমকে চলে যেতে বলেছো কেন? আমি তাকে আসতে বলেছি, তুমি না করার কে? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানানোর প্রয়োজন মনে করো যে আমি কারোর অনুমতির তোয়াক্কা করব? তেজ, বলেই জোরে চেঁচিয়ে উঠলেন মাহতাব নওয়ান। দেখেছো তোমার ছেলের ব্যবহার? আমি বুঝতে পারছি না, সামান্য একটা কারণে আমাকে কাঠগড়ায় দাঁড় করানোর মানেটা কি? তুমি তো বিয়েটা মানো না, তাহলে তাকে নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিলে এভাবে তুমি হস্তক্ষেপ করতে পারো না তেজ। বিয়ে মানা না মানার প্রশ্ন এখানে উঠছে কেন? গলায় তো ঝুলিয়েইছো। তারপর আবার কি বলতে চাও? আমি না মানলে কি বিয়েটা ভুল প্রমাণিত হয়ে যাবে? তোমরাই জোর করে বিয়ে দিয়েছো, এখন না চাইলেও আমার কথা মানতে বাধ্য। উপস্থিত সবাই হতভম্ব। মার্জিয়া রাইসার হাতটা চেপে ধরে কানে কানে বলল, আমার কি মনে হয় জানো, ভাইয়া তোমাকে নিয়ে জেলাস। কোনো ছেলের কাছে পড়তে দিতে চায় না। দেখো কিভাবে আব্বু আম্মুর সাথে তর্ক করছে। আমি তো ভাবতেই পারছি না। গ্রেট ভাইয়া। রাইসা মার্জিয়ার কথায় লজ্জা পেল। সত্যি কি এমনটা? তবে রাইসা একটু খুশি হলো যে তাকে এতটা ঘৃণা করে, আবার সেই কেমন করে অধিকার দেখাচ্ছে। মাহতাব নওয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাহলে কি বলতে চাও? মেয়েটাকে পড়ালেখা বাদ দিতে বলবো? আমি তো এমন কিছু বলিনি। মেয়ে টিউটর রাখো, আমি কি বারণ করেছি?
ফাহিম থাকলে কি অসুবিধা হতো? সে তো আমাদের চেনা পরিচিত, রাইসাকে আরো ভালো মতো গাইড করতে পারতো। এখন নতুন করে কাকে খুঁজবো আমরা? তোমাদের আর কাউকে খুঁজতে হবে না, মেহেরিমা নওয়ান বলল। হ্যাঁ, এখন তো বলবি, নিজে খুঁজে আন এখন। আমাদের পছন্দ হয়নি, দেখি তুমি কাকে খুঁজে আনো। আমি খুঁজতে যাব কেন? দরকার পড়লে আমিই পড়াবো। সবাই ভূত দেখার মতো চমকে উঠে তাকালো। মেহেরিমা নওয়ান তিরস্কার হেসে বলল, তুমি মনে তুই মনে হয় জানিস না, রাইসা কমার্সে পড়ে। তো ভাইয়া, তুমি তো বিজ্ঞানের টিচার। রাইসার অবাক হলো। সে এতদিন হলো জানেও না তার স্বামী একজন টিচার, তাও আবার বিজ্ঞানের। বিজ্ঞানের টিচার হলে কি অন্য পড়া আমার জন্য নিষিদ্ধ করা আছে? এই নিয়ে আমি আপাতত কোনো কথা শুনতে চাই না, বলেই সেখান থেকে এক মুহূর্ত দেরি না করে হাঁটা ধরল নিজের রুমে। অবাক হওয়ার বিষয়ও বটে, ছোট থেকে যে ছেলেকে বারবার বলেও নিজের ছোট বোনকে পড়ানোর জন্য রাজি করাতে পারেনি, সে আজ স্বেচ্ছায় তার না মানা বউকে পড়ানোর দায়িত্ব নিল। তাও আবার কিনা যেই গ্রুপ তার চোখের বিষ ছিল। কমার্স মানে শুধুই ঝামেলা আর গুরুত্বহীন মনে হতো। কালের বিবর্তনে আজকে সেই গ্রুপ তার বইয়ের, এবং পড়ানোর সিদ্ধান্তও নিল। কি হবে আল্লাহই জানে। মেহেরিমা নওয়ান ও মাহাতাব নওয়ান একে অপরের দিকে তাকাতাকি করল। ইচ্ছে করেই এই গোলমাল পাকিয়েছিল মেহেরিমা নওয়ান। ফাহিমকে দেখে যে তার ছেলের বউকে নিয়ে কতটা পসেসিভ সেটা সে বুঝতে পেরেছিল। বয়স তো কম হলো না, এইসব অভিজ্ঞতা তার পূর্বের। নিজের ছেলেকে না বুঝলে তাহলে এই অভিজ্ঞতার কোনো দাম থাকতো না। তবে এটুকু ভেবেছিল যে হয়তো তেজ বলবে এই বিয়ে আমি মেনে নিয়েছি, সেই মোতাবেক প্যাঁচ ধরেছিল। কিন্তু তার ছেলে কত প্রকারের ঘাট তেড়া সেটাও প্রমাণ হলো। কথা ঘুরিয়ে শুধু পড়ানোর দায়িত্ব নিয়ে নিল, কেমন বুদ্ধি খাটিয়ে। তোদের দুজনের হয়েছেটা কি? চিৎকার করে নিচ থেকে বললেন মার্জিয়ার মা। বললেন, অবশ্যই মার্জিয়া আর রাইসাকে। সেই কবে থেকে সাজছে দুজনে। দুজনে বলতে গেলে রাইসাকে সাজিয়ে দিতে তিনি নিজে বলেছিলেন। মেহেরিমা নওয়ান যে একাই একাই এই বাড়িতে সব কিছু সামাল দেন। রান্না শেষ করে সবে এসেছেন ড্রয়িং রুমে। দেওয়াল ঘড়ির দিকে চোখ যেতেই দেখলো ৮টা ৩০ বাজে। ৯টায় নাকি প্রোগ্রাম শুরু হবে। এই তো হয়ে এসেছে মা। ওপর থেকে মার্জিয়ার কণ্ঠ থেকে ধ্বনিত হয়ে ভেসে এলো বাক্যটি। ইতিমধ্যে উপস্থিত হলো মাহাতাব নওয়ান ও তেজ। বাপ ছেলে দুজনেই সাদা কালো মিশেলে পড়েছে। সাদা শার্টের ওপরে কালো কোট, একেবারে কম্বিনেশন। তিনিও ভার্সিটিতে যাবেন বলে ঠিক করেছে। যাবেন বলতে তার প্রিন্সিপাল বন্ধু, অর্থাৎ রাইসাকে যেই কলেজে ভর্তি করিয়েছে, তিনি তাকে ইনভাইট করেছে। ইনভাইট রক্ষার্থে যেতে পারবে না আগেই বলে মানিয়ে নিয়েছে, কেননা তার আজকে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে অফিসে, যা মিস হয়ে গেলে কোম্পানির অনেক টাকা লস হয়ে যেতে পারে। তিনি যাবেন মূলত তার দুই মেয়েকে পৌঁছে দিতে, পৌঁছে দিয়েই অফিসে যাবেন। মেহেরিমা নওয়ান দুজনকে খাবার বেড়ে দিলেন, কারণ মেয়ে দুটো সাজ কখন যে কমপ্লিট হবে তার কোনো ঠিক নেই। এতক্ষণ কি তেজ অপেক্ষা করবে? আবারও না কুরুক্ষেত্র বাধায়। আম্মু, হয়ে গেছে। বলতে বলতেই শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামছে তেজ। এক প্রকার বাধ্য হয়েই তাকালো সেই দিকে। ঠিকভাবে খেয়াল করে চোখে পড়ল না রাইসাকে। মার্জিয়া একা একা নেমে আসছে, পরনে সবুজ রঙের শাড়ি। তেজ চোখ ফিরিয়ে খাবারে মনোযোগ দিল। মনে মনে বিরক্ত হলো, কিন্তু ওপরে স্বাভাবিক রইল। বিরক্তটা আসলো কি জন্য? কি জন্য নাকি কারোর জন্য? ভাবনাটা চিন্তা ছেড়েই খাবারে মনোযোগ দিতে রিন রিনে ধ্বনিতে মুখরিত হলো চারিদিকে। তবে সেইটা শুধু মনে হয় তেজেরই কানে, কিন্তু চোখ তুলে তাকানোর প্রয়োজন মনে করল না। এসো। রাইসা ধীর পায়ে এগিয়ে মার্জিয়ার পাশের একটা চেয়ার টেনে বসলো। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে। শাশুড়ির কথায় শুধু মুচকি হাসল রাইসা। হাত ধুতেই পাশ থেকে মার্জিয়া চেঁচিয়ে উঠল,
এই কি করছো তুমি? উপস্থিত সবাই যেন প্রায় ভূমিকম্পের মতো নড়ে বড়ে উঠল। রাইসা ভয়ে হাত নিজের দিকেই টেনে অসহায় চোখে তাকালো। কি হয়েছে? এভাবে চেঁচিয়ে উঠলি কেন? বলল মেহরিমা নওয়ান। মার্জিয়া রাইসাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে তো একটু আগেই মেহেদি পরিয়ে আসলাম, হাত ধুচ্ছ কেন? একটু থাকতে দাও, নয়তো কালার আসবে না তো। রাইসা মুখভঙ্গি অপরাধীর ন্যায় করে বলল, কিন্তু আপু, আমি তো হাত ধুয়ে এসেছি। এখনো 5 মিনিট হয়েছে কিনা সন্দেহ। আর একটু অপেক্ষা করতে। কালার না আসলে একদমই ভালো দেখাবে না। আমি আসলে বুঝতে পারিনি আপু। মার্জিয়া হাত দুটো টেনে নিল। দেখি কেমন হয়েছে। দুই হাতের তালু মেলে ধরতেই মার্জিয়ার চক্ষু কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। হবে নাই বা কেন? হাতের তালুতে টকটকে গাঢ় খয়েরি রং বসে গেছে। এইটুকু সময়ে এত তাড়াতাড়ি কিভাবে এমন রং হতে পারে? যেখানে মার্জিয়া ঘন্টার পর ঘন্টা মেহেদি লাগিয়ে থাকে যাতে করে সুন্দর কালার আসে। আবেগে মার্জিয়া বলল, ওয়াও, তোমার হাত তো দারুণ কালার হয়েছে। এইটুকু সময়ে কিভাবে সম্ভব? রাইসা বেচারা কি করে জানবে? তেজ বাঁকা চোখে সামনে তাকা রাইসাকে দেখল। তাঁতের সবুজ শাড়ির সঙ্গে লাল রঙের মোটা পাড় সুন্দর করে পরিপাটি করেই সাজিয়েছে মার্জিয়া। সেই কাজল কালো আঁখি দুটো বরাবরের মতোই আকর্ষণ করলো সামনে বসে থাকা পুরুষকে। মাথায় স্কার্ফ পরা, ঠোঁটে লাল রঙের লিপস্টিক, শাড়ির পাড়ের সাথে ম্যাচিং করে। যদিও রাইসা এসব শাড়ি টাড়ি পরতে চায়নি, কিন্তু মার্জিয়ার জেদের কাছে হার মানল। একই বাড়ি থেকে দুজনে একই ভার্সিটিতে পড়ে, তাহলে আলাদা হয়ে যাবে কেন? তাও আবার ননদ ভাবি। এই জন্যই গতকাল মার্কেট থেকে জোড়া শাড়ি এনেছে। শুধু যে শাড়ি একটা তা নয়, মার্জিয়া যা যা মার্কেট করেছে সবগুলোই ডাবল। তার বান্ধবী জিজ্ঞেস করলে বলেছিল তার ছোট বোনের জন্য। মার্জিয়ার যে কোনো বোন আছে সেটা না জানতে পেরে দুইবারই হার্ট অ্যাটাক করে চেয়ারে বসে পড়ল। অভিনয় করে বোঝালো এমন বন্ধু যে ছোট বোনকে লুকিয়ে রেখেছে, কাউকে বলেনি। মার্জিয়া বলেছে, কাল যখন আসবে তখন দেখতে পারবি। জানো, হাজবেন্ড বেশি ভালোবাসলে এমন কড়া রং হয় মেহেদির। কিন্তু ভাইয়া তো তোমাকে ভালোবাসে। কথাটা সম্পূর্ণ করার পূর্বেই বুঝলো আবেগের ঠেলায় চিল চান্দে ভুল জায়গায় সঠিক বাক্য ছুড়ে এখন অসহায় হয়ে মাথা নিচু করে চুপচাপ খেতে গেল। বারবার পানি খাওয়ার পরেও কেমন জানি গলা শুকনো শুকনো লাগছে। যে যার মতো করে খাওয়া দাওয়া সেরে নিল। যাওয়ার সময় হঠাৎই তেজ রাইসাকে উদ্দেশ্য করে মার্জিয়াকে বলল, এইসব কি ফালতু ড্রেস পরেছে? এইসব পরে তোরা এখন ভার্সিটিতে যাবি? মার্জিয়া অবাক হলো। সেও তো জানে ভার্সিটি থেকেই মেয়েদের সবাইকে সবুজ শাড়ি আর ছেলেদেরকে সবুজ পাঞ্জাবি পরে যেতে বলেছে। জানার পরেও এমন প্রশ্ন জিজ্ঞেস করার মানেটা কি? রাইসা ঠায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে ভীতিকর ছাপ। এইসব চেঞ্জ করে আসতে বল, দ্রুত। মেহেরিমা নওয়ান এসে বলল, চেঞ্জ করবে মানে? আজকে অনুষ্ঠান আছে, সেই জন্যই সেজেছে। এতেও তোর প্রবলেম? মেয়েটাকে কেন এত টর্চার করছিস? আমি কোনো টর্চার করছি না। ফার্স্ট এইসব ছেড়ে বোরকা পরে আসতে বলো, নয়তো যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু ভাইয়া, আমি অনেক কষ্ট করে তো সাজি। আমি কিছু শুনতে চাই না। জাস্ট 5 মিনিটে এইসব ছেড়ে আসতে বলো। একদম জঘন্য লাগছে, আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে কে বলেছে? তুই তোর মতো চলে যা না। তোর সাথে কি এরা যাচ্ছে? তোর বাবা নিয়ে যাবে। মাহতাব নওয়ান খেয়েই চলে গিয়েছেন। বলতে গেলে তেজ তাকে পাঠিয়ে দিয়েছে একটু আগে। তোমার না মিটিং ছিল? হ্যাঁ, আছে তো। তাহলে এখনো এখানে বসে আছো যে? ওদেরকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর যাব। তেজ হালকা হাসলো। কি মনে করেছো ওদের পৌঁছে দিয়ে তুমি মিটিং ধরতে পারবে? হাতে থাকা ঘড়ির দিকে চেয়ে ভাবল, আসলেই সময় অনেক হয়েছে। তাহলে এখন আমি কি করব? কি করবে মানে? তুমি কি বাচ্চা ছেলে, তোমাকে শিখিয়ে দিতে হবে? তেজ, তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? আমার কোনো মজার সময় নেই। মাহতাব নওয়ান কপালে হাত বোলালেন। তেজ তা দেখে আবারও বলল, তুমি যাও, কিন্তু ওদেরকে কে নিয়ে যাবে?
যেহেতু বাড়ি থেকে আমি যাচ্ছি, ওদেরকে নিয়ে আমিই যাব। তুমি গিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করো, নয়তো লেট হয়ে যাবে। সত্যি নিয়ে যাবি? বাসলাম, তাহলে আমি যাই। বলেই তিনি চলে গিয়েছিলেন। পেছন থেকে তেজ ঠোঁটের কোণে সরু ভাঁজ পড়েছিল। এখন কি হলো? কথা কানে যায় না? এইবার বেশ জোরে সোরেই বলে উঠল তেজ। কণ্ঠে তেজ ভরা। রাইসা আঁতকে উঠল। যাও, গিয়ে বোরকা পরে এসো। প্রতিদিন যেভাবে যাও সেভাবেই যাবে, আর নয়তো যাওয়ার দরকার নেই। রাইসা অস্বস্তিতে পড়ে গেল। কি করবে? মেহেরিমা নওয়ানের দিকে তাকিয়ে রইল। তুই ওকে কয়টা বোরখা কিনে দিয়েছিস যে বোরখা পরার হুকুম দিচ্ছিস? অধিকার দেখাতে গেলে আগে সেই জায়গাটা অর্জন করতে হয়। কোন অধিকারে এভাবে ওকে চাপ দিচ্ছিস? তেজ যেন কথাটা খোঁচা বলেই ধরে নিল। মা যে তাকে এভাবে একটা তুলনা দিবে সেটা বুঝে উঠতে পারেনি। কথাটা তিনি ঠিকই বলেছেন। আসলেই অধিকার দেখাতে গেলে আগে সেই জায়গাটা অর্জন করতে হয়, নয়তো সেটাকে জবরদস্তি বলে। যাকে মানুষ ভালোবেসে কথা শোনে না, বরং জমের মতো ভয় পায়। সে রাইসা বোরকা পরে নিচে নামলো। গাড়ির পেছনের সিটে মার্জিয়া ও রাইসা উঠে বসলো। রাইসার থেকেও মার্জিয়ার মনটা বেশি খারাপ। সবাই যেখানে শাড়ি পরে আসবে সেখানে রাইসা বোরকা পরে এক অন্য গ্রহের প্রাণীর মতো লাগবে। এতটা কষ্ট লাগতো না যদি না রাইসাকে সাজিয়ে কমপ্লিট করে দিত। সেই সকাল থেকে কত কষ্ট করে সাজিয়েছে, এক মুহূর্তেই সব বানের জলে ভেসে গেল। নেকাবের মাঝ থেকে দুটি নয়ন যেন আকৃষ্ট করছে তেজকে। মিররের দিকে অক্ষি যুগল আটকে থাকার প্রয়াস চালালো। এই চোখের মাঝে কি এমন দুর্বলতা আছে যা তেজকে বরাবরের মতোই ঘায়েল করে? এ কেবলই কি এক মায়াবিদ্যা, নাকি পবিত্র বন্ধনের গৌরস? এই জন্যই প্রেমিকরা তার প্রেমিকার চোখে সর্বস্ব খুঁজে পায়। এখানে কেবল প্রেমিকের কথা বলা হয়েছে, কোনো পুরুষের কথা নয়। নারীর সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য। তুমি যদি যত্ন সহকারে আগলে রাখতে পারো, ওহে পুরুষ, নারী তোমার বিশাল যত্নে মায়া বলয়ের মতো আটকে পড়ে। তাকে সেভাবেই যত্ন করো, সে মৃত্যুর পরও খোদার কাছে তোমাকে ভিক্ষা চেয়ে নিবে। নারী জাতি মায়ের জাতি। নারী হলো বাগানের ফুল। ফুলকে ভালোবেসে যত্ন করলে পুরোপুরি ফুটন্ত হয়ে তার সৌন্দর্য তুলে ধরবে তোমার সামনে। ঠিক নারীও তেমন। হঠাৎ চোখ সরে গেল পাশে রাখা ফোনের রিংটনে। ডান হাতে ড্রাইভ করতে লাগলো আর বাম হাতে সিট থেকে ফোনটা তুলে কানে ধরলো। কিরে, তেজপাতার তরকারিতে কি কাজ শেষ হয়নি? হলে চলে আসুন স্যার, রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, পিক করে নে। কথাগুলো বলল ফাহিম। জিহাদ আর ফাহিম রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তিন বন্ধু একসাথে যাবে বলে। তেজ আরেকবার মিররের দিকে তাকিয়ে রাইসাকে এক পলক দেখেই বলল, তোদের কি গাড়ি নেই যে আমি তোদেরকে পিক করব? আমি পারবো না, তোরা কিভাবে যাবি সেটা তোদের বিষয়। আরে আরে, আমরা গাড়ি রেখে। তেজ ইতিপূর্বেই কলটা কেটে দিয়েছে। ব্যাককলের মতো করে কান থেকে ফোনটা সরিয়ে হা করে তাকালো জিহাদের দিকে। গাড়ি চলছে তার বেগে। রাইসা আর মার্জিয়া টুকটাক কথা বলছে। মেহেরিমা নওয়ান পই পই করে বলে দিয়েছেন যাতে করে রাইসার হাতটা ধরে ধরে থাকে, কেননা অনেক মানুষ হবে আজকের ফাংশনে। এত মানুষের মাঝে যদি কোথাও হারিয়ে যায়, এখনো খুব একটা বেশি চেনা জানা নেই। চারপাশের খারাপ মানুষ তো অভাব নেই। ইমরান দূরে দাঁড়িয়ে দেখছে সানজিদাকে। পরনের শাড়ি, ফর্সা ত্বকে একেবারেই জলজল করে উঠছে। সানজিদা আর ইরা দুজনেই একসাথে সিঁড়ি বেয়ে নামছে। ইরা মা বলে ডাকলো, আমার দুই মেয়ে দেখছি পরী। দুজনের চোখে লাজুক লাজুক ভাব আর ঠোঁটে হাসি। সানজিদা আর ইরা মাকে বলে চলে গেল। ইমরান ওদেরকে পৌঁছে দিবে। গাড়ির ভেতর থেকে কয়েকবার আয়নায় তাকিয়েছে সানজিদার দিকে। বিষয়টা উপলব্ধি করতে পেরে কেমন অস্বস্তিতে পড়ে গেল। কিছু না পেয়ে জানালার দিকে ছেটে গিয়ে মুখ অর্ধেকের করে বের করে প্রকৃতির দৃশ্য দেখতে লাগলো। আজ কতদিন হলো বাবা মাকে দেখা হয় না। গ্রামের সেই স্মৃতিগুলো ভেসে ওঠে অক্ষিপটে। সবার সাথে কাটানো মুহূর্তগুলো যেন এক স্বপ্ন হয়ে গেছে।
বাবা মা যতই খারাপ হোক, তারপরও তো তারা বাবা মা। নাবিলা বেগম রাইসার প্রতি অন্যায় করত, কিন্তু সানজিদাকে তার মায়া মমতার বাহুডোরে রেখেছিল। মা তো সন্তানকে সবার চেয়ে ভালো রাখতে সব অন্যায় করতে পারে। মনে মনে ভাবে, তার বাবা মা কি তাকে মনে করে চোখের জল ফেলে তার মতো? মেয়ের অভাবে কি তারাও অসহায় হয়ে পড়েছে? হয়তোবা। রাইসাকে বোরকা পরিহিত দেখে রিমের হতাশা ভর দিল। কুছ ভি নেহি সমাজ আয়া। সেই সকাল থেকে রাইসাকে জ্বালিয়ে জ্বালিয়ে তার মতোই সাজিয়ে এসেছে। এখন যদি দেখে সে আসলে সেই সাজে নাই, তাহলে কেমনটা লাগতে পারে? রিম মুখ চোখের ভঙ্গি একেবারেই রাগী ষাঁড়ের মতো করে কোমরে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে। রাইসা কিছুটা ইতস্ত হয়ে এগিয়ে গেল বান্ধবীর রাগের কবলে পড়তে। রিমের জন্য খারাপ লাগছে, কিন্তু তার তো কোনো কিছুই করার ছিল না। আধুনি অনেক বুঝিয়ে শুনিয়ে রিমকে মানালো, এতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। রাইসা রিমের সাথে থেকে গেল, আর মার্জিয়া বলে গেছে কোনো প্রয়োজন পড়লে যেন ফোন করে তাকে ডাকে। আর বাসায় যাওয়ার সময় মার্জিয়া ফোন করে ডেকে নিবে। ক্যাম্পাস জুড়ে যেন আজ অন্য এক জগৎ। গেট পেরোতেই লাল সবুজের ঢেউ চোখে এসে লাগে। ছেলেদের গায়ে গাঢ় লাল পাঞ্জাবি, মেয়েদের পরনে বিভিন্ন শেডের সবুজ শাড়ি। হঠাৎ ঘোষণার কণ্ঠ ভেসে এলো, অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে অল্পক্ষণের মধ্যে, সবাই আসন গ্রহণ করুন। সুন্দরী। কর্ণকুহরে কথাটা আসতেই থেমে গেল রিম আর রাইসা। দুজনের পেছনে ঘুরে তাকালো। সামনে দাঁড়ানো নির্ঝর, মুখে তার হাসির নেই শেষ। রিমকে শাড়ি পরিহিত দেখে তার কবেই যে হার্ট ফেল করে গেছে বোঝা দায়। বাহ, তোমাকে শাড়িতে তো নারী লাগছে, বলল নির্ঝর। আমি যে পুরুষ সেটা জানিয়ে দেওয়ার জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না জানালে তো জানতেই পারতাম না। পুরুষ হতে যাবে কেন, তুমি তো সুন্দরী। রিম বিরক্ত নিয়ে রাইসার হাতটা ধরে ঘুরে যেতে লাগলো। অমনি নির্ঝর গেয়ে উঠল, আমার মনটা করে চুরি, বুকে মারলে বিষের ছুরি। কোথায় গিয়ে হইলি হারাইলি গোপন, ধরতে নাহি পারি। পিঠে হাত পড়তেই ঘুরল নির্ঝর। অন্তর আর রাফিদ দুজনেই হাসছে। অন্তর বলল, তুই পাগল হইলি নাকি? একটা মেয়েকে এভাবে বিরক্ত করছিস? বিরক্ত কোথায় করলাম, ভালোবাসাই তো প্রকাশ করছি। আবারও অন্তর বলল, তুই আর তোর ভালোবাসা, হ্যাঁ, এইসব আমাদের সামনে বলবি না। রফিদের রাফিদের দৃষ্টিকোণ অন্যদিকে। রাইসা আর রিমের যাওয়ার পানে তাকিয়ে আছে। অসহ্য হলো। একটা অনুষ্ঠানেও মেয়েটা বোরখা পরে এসেছে, নিশ্চয় ভালো পর্দা করে। মনে মনে ভেবে যাচ্ছে সবকিছু সবকিছু নিয়ে বেশ ভালোই চলছে। জিহাদ এসে মার্জিয়ার সাথে দেখা করে নিল। বেশিক্ষণ একসাথে থাকলো না, কারণ কখন যে এই শিক্ষক পেশায় কলঙ্ক লাগে ছাত্রীর সাথে ধরা পড়ে ঠাওর করতে পারবে না। যে যার মতো ঘোরাঘুরি করে চলেছে। অনুষ্ঠান শুরু হলো। স্টেজে উঠল প্রায় বিখ্যাত গানের ব্র্যান্ড, কুড়ে ঘর ব্র্যান্ড, যা তাশরিফ খানের। আলাপ করে মাইক হাতে গান শুরু করলো। চারিদিকে লেজার লাইটের আলোয় মুখরিত। এই জাহাঙ্গীরনগর আইসা আমার মাতাল মাতাল লাগে। এই মানুষ দেখা মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। মাতাল মাতাল লাগে। গান চলছে তালে তালে, সব ছেলে মেয়েও সুর মেলাচ্ছে। কিছু পর রিম ওয়াশরুমে গেল। রাইসাকে এখানে থাকতে বলে গেছে। এত মানুষের মাঝে রাইসার যেন দম বন্ধ হওয়ার অনুভূতি। মানুষের জাঁকজমক সবার জন্য হাসি খুশির নয়। এক নাগাড়ে বসে থাকতে থাকতে হঠাৎ করেই পিঠে সেই ব্যথার টানটা শুরু হলো। বাম সাইডে পিঠ বরাবর সামনে পর্যন্ত এক অসহনীয় যন্ত্রণা। কোনো রকমে লম্বা লম্বা শ্বাস নিল জোরে জোরে। চোখের পানি টলমল, স্রোত বয়ে চলেছে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে স্বস্তির হলো। এই মেয়ে, তোমাকে স্যার ডাকছে। রাইসা চট করে মাথা দুলিয়ে দেখার চেষ্টা করলো উক্ত মেয়েটাকে। মেয়েটি আবারও বলে উঠল, তোমাকে স্যার ডাকছেন? রাইসা অসম্ভব মনে করে নিজেকে দেখিয়ে আবারও প্রহসন সূচক বাক্য করল,
আমাকে? হ্যাঁ, তোমাকে। যাও। রাইসা বুঝতে পারল না আসলে কোন স্যার তাকে ডাকছে, আর কেনই বা তাকে ডেকেছে। রিমও নাই যে তাকে সাথে করে নিয়ে যাবে। একা একা যেতে কেমন ভয় লাগলো। তবুও মেয়েটির দেখানো পথে এক পা করে এগোলো। প্রতিটি পায়ের ধাপে যেন নতুন করে ভয়ের অভিজ্ঞতা জানান দিচ্ছে। হাঁটতে হাঁটতে অনুষ্ঠানের ভিড় পেরিয়ে এলো মঞ্চের পেছনের দিকে। এই দিকটা তুলনামূলক নির্জন। দূর থেকে লেজার লাইটের রং এসে দেওয়ালে পড়ে অদ্ভুত ছায়াও তৈরি করেছে। রাইসা একবার পেছনে তাকালো। রিম এখনো ফেরেনি। মনে মনে দোয়া পড়ে সামনে এগিয়ে গেল। স্যার! কাঁপা কাঁপা গলায় ডাকলো সে। ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো তেজ। রাইসার বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। সে যেন কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল তেজকে দেখে। এতক্ষণ ভয় কমিয়ে এলো। চলো। রাইসা অবাক হলো। কোথায় যেতে বলছে? কি হলো? কথা কানে যায় না? রাইসা ঝিঁকে উঠল। কোথায়? বেশি কথা না বলে চুপচাপ আমার সাথে এসো। রাইসা পিছু পিছু হাঁটছে। তেজের সাথে তাল মিলিয়ে হাঁটার ক্ষমতা তার নেই। রাইসা দুবার পা যত দূর যাবে, তেজও সেখানে এক ধাপে চলে যাবে। তেজ সোজা হেঁটে গাড়ির পার্কিং এর দিকে এগিয়ে চলেছে। চারপাশে এখনো অনুষ্ঠানের উচ্ছ্বাস, মাইকের শব্দ, হাততালি। কারোর উঁচু হাসি সব পেছনে ফেলে পড়ে আছে ধীরে ধীরে। পার্কিং লটে কয়েকটা গাড়ি, সমান তালে ভিড়িয়ে রাখা গাড়ি। রাইসার পায়ে যেন শক্তি নেই। পিঠের ব্যথাটা আবারও টান দিচ্ছে। তবুও তেজের পেছনে পেছনে হাঁটছে। বুকের ভেতরে অদ্ভুত ধুকপুকানি, ভয় নাকি নিরাপত্তা, নিজেও ঝুঁকে বুঝে উঠতে পারছে না। গাড়ির কাছে এসে তেজ থামল। চাবির রিমোটটা চাপ দিতেই বিপ শব্দে দরজাটা খুলে গেল। সে একবার ঘুরে তাকালো রাইসার দিকে। ওঠো। আমি? তো আর কে আছে এখানে? রাইসা থমকে গেল। তার কণ্ঠে বিরোধ করার শক্তি নেই। ধীরে ধীরে দরজা খুলে পেছনের সিটে গিয়ে বসতে যাবে। তেজ থামলো। সামনে বসো। রাইসার বুকের ভেতরটা ধক করে উঠল। তেজ ওই পাশে গিয়ে গাড়ির দরজাটা খুলে দিল। রাইসা কিছু না বলে মাথা নিচু করে সামনের সিটে বসলো। নিকাবের আড়ালে মুখটা লাল হয়ে আছে কি না বোঝা যাচ্ছে না, কিন্তু হাত দুটো শক্ত করে চেপে রেখেছে ওড়নার ওপরে। তেজ হেলে রাইসার সিট বেল্টটা লাগিয়ে দিল, নিজেরটাও লাগালো। গাড়ি স্টার্ট হতেই হালকা কম্পনে শরীর কেঁপে উঠল। বাইরে লাল সবুজ আলো, পেছনে এক স্মৃতিময় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে গাড়ি এগিয়ে গেল আর অনুষ্ঠানের কোলাহল মুখর পরিবেশ মিলিয়ে গেল। তেজ এক হাত স্টিয়ারিং এ রেখে আরেক হাতে এসির গতি কমিয়ে দিল। কণ্ঠ একটু নরম। ওখানে আরো থাকতে চেয়েছিলে? রাইসা চমকে তাকালো। কি বলা উচিত তার? হ্যাঁ। এক কথায় কতবার বলতে হয় তোমাকে? না, আসলে রিমকে বলে আসিনি, ও এসে খুঁজবে আমাকে। আর মার্জিয়া আপুও তো আমাকে না বলে কোথাও যেতে বারণ করেছে, টেনশন করবে। তোমার কাছে ফোন নেই? জি, বাড়িতে রেখে এসেছি। তেজ পকেট থেকে ফোনটা বের করে কি করে আবারও পকেটে রাখলো। রাইসা জানালার দিকে তাকিয়ে আছে। বাইরের পরিবেশ দোলা দিয়ে যাচ্ছে। সময় এখন প্রায় দুপুর 2টার মতো। ঘোরাঘুরি করে লাঞ্চ করার পরেই অনুষ্ঠান শুরু হয়েছিল। আর তারপরেই তো তেজ তাকে নিয়ে এলো। অনেক খোঁজাখুঁজির পরও মনে হলো মার্জিয়ার নাম্বার আছে তার কাছে। অমনি ফোন দিল। মার্জিয়া রিমকে বলল টেনশন না করতে। অনুষ্ঠান শেষ করে বাড়িতে যেতে 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 লাগলো। মাঝ পথে মনে হলো কেউ একটা পিছু পিছু আসছে। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখলো, কেউ নেই। সামনে ঘুরতেই চেঁচিয়ে 2 কদম পিছিয়ে আসলো। নির্ঝর সামনে দাঁড়িয়ে হাসতে লাগলো পেট চেপে। বাহ, বাঘিনী দেখি ভয় পায়। রাস্তায় এমন ভূতের মতো চেহারা নিয়ে ঘুরে বেড়ালে যে কেউই ভয় পাবে। মাস্ক ছাড়া আপনাকে বাইরে বের হতে দিয়েছে কেন? বাড়িতে তো আটকে রাখার মতো একটা বউ নেই, তাই বের হতে পেরেছি। আহারে, জীবনে আপনার বউ হবে বলে মনেও হয় না। সরে দাঁড়ান। সরে দাঁড়ানোর কি আছে?
আমাকে ধাক্কা মেরেই যেতে পারো। আপনাকে টাচ করার মতো ইচ্ছে আমারও নেই। মেয়েদের সাথে এমন অভদ্রতা করেন? ছি! অভদ্রতা কোথায়? চলো, আমি বরং তোমাকে পৌঁছে দেই। আমি কি বাড়ি চিনি না যে আপনি পৌঁছে দিবেন? সরে দাঁড়ান, ভালোই ভালোই বলছি। প্রায় অনেকক্ষণ ধরেই তর্ক করতে করতে রিম বিরক্ত হয়ে উঠেছে। সারাদিন শাড়ি পরে থাকায় শাড়ি প্রায় নাজেহাল অবস্থায় হয়ে গেছে। কখন যে কোন দিক থেকে খুলে পড়বে ঠিক নেই। তার উপরে নির্ঝরের উপস্থিতি একেবারেই সহ্য হচ্ছে না। রিম হাত রাস্তায় নেমে চলতে লাগলো। পেছন থেকে নির্ঝর রিমের হাতটা চেপে ধরল। সাথে সাথে রিমের শাড়ির কুচিগুলো বেখেয়ালিতে নড়ে বড়ে হয়ে পিচের রাস্তায় লুটোপুটি খেতে শুরু করলো। দুর্ঘটনাবশত রিমের হাত ধরতে চেয়ে হাতের সাথে সাথে শাড়ির আঁচল ও টান পড়েছে। আর অনেকক্ষণ যাবৎ শাড়ি পরে থাকায় কেমন নড়বড়ে হয়েছিল, যা মুহূর্তেই নুয়ে গেল। রিম চটজলদি নিজের শাড়িটুকু তুলে নিল হাতের ভাঁজে, চক্ষু জুড়ে অশ্রু। যদিও রিম প্রতিবাদী মেয়ে, কিন্তু এই অবস্থায় যেন নিজেও একটা ভঙ্গুর হয়ে গেল। মুখ থেকে কোনো কথা বেরোলো না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল রাস্তায়। হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছিল। যেহেতু অনুষ্ঠান ছিল, রিক্সা পাওয়া খুব টাফ ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এক প্রকার রাগ হয়েই হাঁটা ধরেছিল। রাস্তায় দুই একটা মানুষ শুধু চলাচল করছিল, কিন্তু এখন তাও নেই। নির্ঝর ব্যাপারটা বুঝতে পেরে চট করে রিমের হাতটা ছেড়ে দিল। এখন অপরাধী মনে হচ্ছে। কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই নিজের গালে কষিয়ে একটা শক্তপোক্ত হাতের থাপ্পড় লাগালো। যেন কোনো সিংহের থাবার তুলনায় কম কিছু নয়। নির্ঝর পড়তে পড়তে নিজেকে সামলে নিল। গালে হাত রেখে সোজা হতেই সামনে দেখলো সেই দিনের সেই স্যারকে। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, রাস্তাঘাটে কোনো মেয়েকে যে উত্ত্যক্ত করতে না দেখি। সরি স্যার, আসলে তোমার থেকে আরো একটা কথাও শুনতে চাই না। আর এক্ষুনি চোখের সামনে থেকে চলে যাও, নয়তো আইনের স্টেপ নিতে বাধ্য হব। নির্ঝর অপরাধী হয়েই চলে গেল সেখান থেকে। ফাহিম সামনে এসে দেখলো ওই মেয়েটাই। আর ওকে? রিম মাথা নিচু করে আছে, চোখের পানি টুপটুপ করে পড়ছে পিচের ওপর। নিচের দিকে তাকিয়ে ফাহিম চোখটা বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। সে যদি আরেকটু লেট করত তাহলে হয়তো অন্য কিছু হয়ে যেত। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হাতের কোটটা রিমের গায়ে জড়িয়ে দিল। রিম এতক্ষণে মুখ তুলে তাকালো ফাহিমের দিকে। রিমের চোখ মুখ লাল টুকটুকে হয়ে গেছে লজ্জায়। শাড়ি ঠিক করে নাও, রিম নিচু মস্তকে বলল। আমি পারি না। ফাহিম হাঁ করে তাকালো। পারো না? তাহলে পরেছ কি করে? আম্মু পরিয়ে দিয়েছিল। ফাহিম বুঝল এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। রিমের হাত থেকে শাড়ি ছিনিয়ে নিয়ে নিজের হাতে নিয়ে কোনো রকমে কুচি করে রিমের হাতে দিল। গুজে নাও। রিম অবাক হলো। এত সুন্দর করে একটা ছেলে শাড়ির কুচি করতে পারে, আর সে মেয়ে হয়েও একটা শাড়ি পরতে পারে না? কিভাবে সম্ভব? তোমার বাসা কোথায়? জি, আরো সামনে। ঠিক আছে, গাড়িতে উঠে পড়ো, আমি নামিয়ে দিচ্ছি। রিম উঠবে কি উঠবে না ভেবেই চলেছে। কোনো অচেনা ছেলেকে কি বিশ্বাস করা ঠিক হবে? এই মেয়ে, এত কি ভাবছো? আমি একজন টিচার। বাচ্চা মেয়ের এত ভাবতে নেই। গাড়িতে ওঠো। আমার বয়স জানো? আমাকে নিয়ে এইসব আলতু ফালতু না ভাবলেও চলবে। তুমি আমার কাছে একটা বাচ্চা মেয়ে। রিম বাড়িতে পৌঁছে নিজের ঘরের দোর লাগিয়ে বিছানায় বসে আছে। নির্ঝর এতটা অসভ্যতা করবে তার ভাবনার বাহিরে ছিল। যে ঘৃণা তার জন্য সৃষ্টি হয়েছে, এই জীবনে আর সেটা মুছবে না। বিছানার চাদর খিচে জড়িয়ে ধরেছে। চোখের পানি শুকিয়ে গেল। ভাগ্যিস সেই মানুষটা এসেছিল, নয়তো কি যে হয়ে যেত ভাবতেই আরো গায়ে কাঁটা দিয়ে উঠল। ফাহিম গাড়ি করে তার বাড়ির সামনে পৌঁছে দিয়েছিল। এর আগেও নির্ঝরকে রিমের সাথে দেখে নির্ঝরকে সাবধান করেছিল, কিন্তু আজকের পর থেকে মনে হয় আর সাবধান করবে না। হঠাৎ করে ফাহিমের বলা কথা মনে পড়ল। সে নাকি বাচ্চা মেয়ে। কলেজ পড়ুয়া মেয়ে কিভাবে বাচ্চা হয়?
তাদের সাথে পড়া কত মেয়ের 2টা করে বাচ্চাও হয়ে গেছে, সেখানে তাকে বাচ্চা বলে আখ্যায়িত করা হচ্ছে। নিজে টিচার বলে কি স্টুডেন্টদের বাচ্চা মনে হয়? বইরা কোথাকার, বলেই হাসলো। তার সাথে এমন ঘটনা ঘটলো আর সে এখন হাসতে ব্যস্ত। হাসির শব্দে রিমের মা দরজা ধাক্কা দিচ্ছে। এই রিম, তোর কি হয়েছে? মুখ গোমড়া করে রুমে ঢুকে দরজাটা বন্ধ করলি, আর এখন এমন পাগলের মতো হাসছিস কেন? হাসি থামিয়ে মায়ের কথাই উত্তর দিল, কিছু হয়নি তো মা, তাড়াতাড়ি করে আয়, খাবার খেতে হবে। তুমি যাও, আমি আসছি। শাড়ি খোলার জন্য কুচিতে হাত রাখতেই লজ্জাই লাগলো। তখন কি সুন্দর কুচি ধরে দিল ফাহিম। আচ্ছা, উনি এত সুন্দর শাড়ি পরা কোথা থেকে শিখলেন? ওনার বউ আছে নিশ্চয়, তাকেই পরিয়ে দেয় বলে জানে। আর তার বউ মনে হয় খুব ভাগ্যবতী। বউ শব্দটা বলতে কিছুটা দ্বিধা লাগলেও জড়ানো কণ্ঠে বলল, সারাদিনের জার্নি যেন রাইসা নিষ্প্রাণ হয়ে গেছে। চোখের সামনে 20টা করে বোরখা হেজাব দেখে মাথা ধরেছে। এত বোরখা সে একসাথে দেখেনি। নিজে কোনোদিন শপিং করতে যায়নি, যা এনে দিত সৎ মা তাই পরতো। একবার তো এমন এক জামা এনে দিয়েছিল যে পাঞ্জাবিও এর থেকে ভালো মাপের আসে, এতটাই ঢিলা ছিল। রাস্তায় তাকে দেখে কত মানুষ যে হাসাহাসি করেছিল তার কোনো ঠিক নেই। সেই যে এক দৌড়ে ঘরে বাড়িতে এসেছিল, পরে পরে শুনতে পারে সৎমা ইচ্ছে করেই এমন জামা ওকে দিয়েছিল। বোরখাগুলো হাতে নাড়তে নাড়তে হাসলো। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু বোরখাতে পড়ে ভিজে গেছে। তাকে মানাতেই পারে না, দেখতেই পারে না। আর অথচ তাকে কিনা ভার্সিটির অনুষ্ঠান থেকে নিয়ে মার্কেট করে দিল। গাড়িতে চুপচাপ বসেই ছিল রাইসা, কোনো কথা বলেনি। তেজ গাড়ি থামিয়ে রাইসাকে নামতে বলল। রাইসা তবুও চুপচাপ নেমে দাঁড়ালো, কোনো কথা বলল না। কেন তাকে এখানে এনেছে? চলো। রাইসা তেজের পেছনে পেছনে ধীর গতিতে হাঁটতে লাগলো। তেজের সাথে হাঁটা কি তার শক্তির আছে? রাইসা নিচের দিকে তাকিয়ে হাঁটছিল। কিছুক্ষণ পর সামনে তাকালো, তেজ নেই। এতক্ষণে কোন দিকে গেছে তার কোনো ঠিক নেই। রাইসা এখন কোন দিকে যাবে? সে হারিয়ে যাবে ভেবে ক্রন্দনরত হলো। তখন নিজের হাতে কারোর ছোঁয়া পেল। পাশে তাকাতেই তেজ বলে উঠল, পিঁপড়া তো দূর, কচ্ছপও তোমার থেকে জোরে হাঁটতে পারে। রাইসা অসহায় ভঙ্গিতে মাথা নিচু করলো। তেজ রাইসার হাতটা ধরে হাঁটতে লাগলো। রাইসা একবার নিজের হাতের দিকে তাকালো, একবার তেজের হাতের দিকে। এই হাত আগেও তার হাত ধরেছে, কিন্তু শুধুই অবহেলা আর রাগ থেকে। এইবার মনে হলো আঁকড়ে ধরেছে যাতে করে হারিয়ে না যায়। সামনে সমান মাপে 20টা বোরখা নিয়েছে তেজ। এরপর রাইসাকে গাড়িতে এনে বসিয়ে আবারও ছুটে গেল মার্কেটে। ফিরে আসলো হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। হয়তো তার কিছু ছাড়া পড়েছিল। বাড়িতে প্রবেশ করেই মায়ের সম্মুখীন হলো তেজ আর রাইসা। তুমি রাইসাকে নিয়ে কোথায় গিয়েছিলে? আমি কোথায় নিয়ে যাব? মার্জিয়া অনেক আগেই এসেছে ওর কাছে। শুনেছি তুমি নাকি ওকে নিয়ে বাড়িতে আসছো। তাহলে এতক্ষণ লাগে বাড়িতে আসতে? আমি মার্কেটে গিয়েছিলাম। তুই একা যেতে পারিস না? ওকে কেন নিয়ে যাবি? দরকার ছিল। কি এমন দরকার যে ওকে নিয়ে যেতে হবে? মা, এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, বলেই সে চলে গেল। মেহেরিমা নওয়ান পেছনে ঘুরে ছেলের চলে যাওয়ার পানে তাকালো। এমন একটা বেয়াদ্দপ ছেলে তার পেটে ছিল, এটা ভাবতেই মাঝে মাঝে কনফিউশনে পড়ে যান। ছেলেটা বাপের 14 গোষ্ঠী আর মায়ের 14 গোষ্ঠী মিলে 28 গোষ্ঠীর কারোর মতোই হয়নি, একেবারে ভিন্ন গ্রহের একটা। রাইসার দিকে ঘুরে বললেন, কোথায় নিয়ে গিয়েছিল? তোমাকে কি কিছু বলেছে? রাইসা বলল, না মো, উনি কিছু বলেননি। তোমাকে কোনো শপিং এ নিয়ে গিয়েছিল? রাইসা কিছু বলবে তার পূর্বে বাড়িতে ঢুকলো ড্রাইভার, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সেই দিকে তাকিয়ে মেহরিমা নওয়ান চক্ষু সরু করলেন, এইসব কি হাতে? ম্যাডাম, এইসব তেজ বাবা আনতে বলল, রাইসা মামুনির ঘরে দিয়ে আসি যেন। বলেই সে চলে গেল উপরে দিতে। মেহেরিমা নওয়ান রাইসার দিকে ঘুরতেই রাইসা বলল,
এত বোরখা দিয়েছে যে আমি বলেছি আমি নিব না, কিন্তু আমার কথা শোনেননি। এত বোরখা দিয়ে আমি কি করব? কি করবে সেটা তুমিই জানো। তোমার হাজবেন্ড তোমাকে নিয়ে দিয়েছে, এখানে আমি কি বলতে পারি? রাইসা সংকোচ বোধ করলো, হালকা লজ্জাও পেয়েছে শাশুড়ির মুখ থেকে হাজবেন্ড শুনে। মাঝে মাঝে ভাবতেই কষ্ট হয় তার বিয়ে হয়ে গেছে। রাইসা লজ্জায় ধীর গতিতে পা ফেলে ওপরে চলে গেল। মেহেরিমা নওয়ান রাইসার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছেন, সকালে তেজকে যে বলেছিল বোরখা নিয়ে তাই কিনে দিয়েছে। হাজার হোক ছেলে তো তারই, সে যদি না চেনে নিজের ছেলেকে তাহলে কিভাবে হবে? সে যাই হোক, এভাবেই যদি তেজকে অন্তত রাইসার দিকে ঠেলে দেওয়া যায়, একটা সুন্দর সংসার গুছিয়ে দেওয়া যায়, এতে কোনো ক্ষতি নেই। তার এই বাদর মুখ ছেলে যদি হাসতে পারে। দরজায় ঠক ঠক শব্দ হতেই রাইসা চমকে উঠল। দরজা লাগায়নি, মার্জিয়া এসে টোকা দিল। সে জানে দরজা যতই খোলা থাকুক, নক করেই যাওয়া একটা ভদ্রতা। মার্জিয়াকে দেখে রাইসা খাট থেকে নেমে আসতে আসতে বলল, আপু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। মার্জিয়া গিয়ে দেখলো প্রতিটা বোরখা এক্সপেন্সিভ আর নিউ নিউ কালেকশন, তবে খুব সিম্পলের মাঝে। আমার ভাইয়ের পছন্দ বলে কথা, জানো, আজ পর্যন্ত আমাকে কোনোদিন একটা ওড়নাও এনে দেয়নি। কিছু চাইলেই টাকা বের করে দেয় আর বলে, যা ভালো লাগবে কিনে নিস পছন্দ মতো। রাইসা আর মার্জিয়া অনেকক্ষণ গল্প করলো। রাতে খাবার খেয়ে রাইসা ঘুমোতে গেল। পেছন থেকে তেজ ডাক দিল, মৃগনয়নী। রাইসা পা আটকে গেল, ধীর কণ্ঠে বলল, জি। আমার রুমে এসো। রাইসা গেল তেজের সাথে, হাতে একখানা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এটা কি? নিজে খুলে দেখো। রাইসা কৌতূহল নিয়ে খুলে দেখে একটা গাঢ় নীল রঙের কাতান শাড়ি। এটা তো শাড়ি, কিন্তু আমাকে দিচ্ছেন কেন? মিহি কণ্ঠে বলল রাইসা। তেজ ব্যালকনিতে যেতে যেতে বলল, শাড়ি নিশ্চয়ই আমি পরবো না? আর নিজেই তো সকাল সকাল শাড়ি পরেছিলে নাচতে নাচতে, তাহলে আবার এত কোশ্চেন কেন? আমি বারান্দায় আছি, চট করে শাড়িটা পরো। রাইসা আক্কেল খেয়ে বেআক্কেলের মতো হয়ে গেল। সে কবে নাচতে নাচতে পড়েছে? মার্জিয়া নেহাতি জোর করেছিল বলে পড়তে হয়েছে। আর তাছাড়া এখন কেন শাড়ি পরবে? সে তো শাড়ির শও জানে না, পরবে কিভাবে? মা থাকলে তো ছোটবেলায় পরানো শেখাতো, কিন্তু তার তো মাও নেই, ছোট থেকে শাড়ি পরেনি কোনো দিনও। এই আজকে সকালেই পরেছিল, ভালো মতো করে নিজেকে না দেখেই খুলতে হয়েছে। যার জন্য খুলতে হলো সেই আবার শাড়ি দিচ্ছে পরার জন্য। আজব মানুষ। তখন তো পরেছিল, তাহলে এখন আবার পরতে বলার কারণটা কি? আমি তো শাড়ি পরতে পারি না। কথাটা কর্ণকুহরে আসতেই হাত দুটো মুঠো হয়ে এলো। সকালে তো পড়েছিলে, আপু পরিয়ে দিয়েছিল। তেজের বোঝা হয়ে গেছে, তাই নিজের ফোন এনে রাইসাকে দিল। ভিডিও আছে, দেখে দেখে পড়ে নাও। আমি পারবো না। চেষ্টা করো, ঠিক পারবে, বলেই বারান্দায় চলে গেল আবারও। আর রাইসা ফোন আর শাড়ি হাতে কেমন একটা পাথর বনে গেল। এটা কেমন ধরনের আবদার বা আদেশ? এই রাতে কে কাকে শাড়ি দিয়ে বলে শাড়িটা পরো? নিশ্চয় মাথায় গন্ডগোল ছাড়া ভালো মানুষের কাজ হতে পারে না এটা। রাইসা শাড়ি খুলে এলোমেলো করে কয়েকবার ভিডিও দেখে ট্রাই করলো, কিন্তু একদিক হলে আরেক দিক হয় না। বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। কি যে করবে ভেবে পাচ্ছে না। এর মাঝেই বারবার ব্যালকনির দিকে তাকিয়ে দেখছে তেজ আসছে কিনা। হয়েছে? তেজের কথায় রাইসা ধড়ফড়িয়ে উঠে শাড়িটা চেপে ধরলো। যাও পড়েছিল তাও খুলে হাতে চলে এসেছে। এই সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই নেই। হচ্ছে না তো। তেজ বিরক্ত নিয়েই কপাল চেপে ধরলো, বিড়বিড় করে বলল, আজব মেয়ে তো, একটা শাড়িও পরতে পারছো না? জোরে বলল, ঠিক আছে, আমি আসছি। তেজ আসার কথা শুনে রাইসা তাড়াহুড়ো করে শাড়ি নিজের গায়ে সাপের মতো পেঁচিয়ে নিল। কি সমস্যা? একটা শাড়ি পরতে পারছো না ভিডিও দেখে? বলতে বলতে রুমে এসে রাইসাকে এমন দেখে হা হয়ে গেল।
মুখ থেকে কথা যেন হারিয়ে গিয়েছে। রাইসা নিজেকে গুটিয়ে দাঁড়ালো। পায়ের উপরে এক পা চেপে ধরে আছে নিচু মস্তকে। এটা শাড়ি পরেছ নাকি সাপের মতো পেঁচিয়েছ? ফোনের ভিডিও চালু আছে খাটের উপরে, আর রাইসা চেষ্টা করতে করতে ব্যর্থ। তেজ ফোনটা হাতে নিয়ে ভালো মতো কয়েকবার ভিডিওটা দেখল। পাশে খাটের উপরে রাইসার ওড়নাটা পড়ে আছে, সেই দিকে কয়েক ভাঁজ করে নিজের চোখটা বেঁধে নিল। দেখি, শাড়ি আমার হাতে দাও। তেজের কথায় ওপর দিকে তাকিয়ে চক্ষু একেবারে আমের গাছে। এভাবে চোখ বেঁধে রাইসার থেকে শাড়ি চাচ্ছে কেন? কি হলো, দাও। আমি দেখছি। আমি দেখছি না, ভয় নেই। রাইসা আস্তে আস্তে শাড়ি পেঁচানো থেকে ছাড়িয়ে তেজের হাতে তুলে দিয়ে নিজের শরীরে তার খুলে রাখা কুর্তি জড়িয়ে নিয়েছে ব্লাউজের ওপরে। তেজ ভালো করে একবার মস্তিষ্ক ধলাই করে লম্বা শ্বাস নিয়ে রাইসার হাত ছাড়ি দিয়ে বলে বলে দিল কোথায় কিভাবে পড়তে হবে। রাইসা সেই মোতাবেক পুতুলের মতো পড়ে নিল। নিজের দিকে তাকিয়ে নিজেই অবাক হলো, সে পেরেছে। একেবারে পারফেক্ট না হলেও মোটামুটি হয়েছে। তেজ আস্তে করে চোখের বাঁধন খুলল। অনেকক্ষণ যাবৎ চোখটা বেঁধে রাখার কারণে ঝাপসা ঝাপসা লাগছে। চোখ দুটি হাত দিয়ে ডলে হালকা করে তাকালো। ঘরের উজ্জ্বল সাদা আলোতে তার সামনে দাঁড়িয়ে আছে এক নীল রঙের রাঙানো মৃগনয়নের নীলাঞ্জনা। তেজ প্রথমে যেন কথা ভুলে গেল। বুকের ভেতরে ধক 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 শব্দটা যেন নিজেই শুনতে পাচ্ছে। এতক্ষণ যাকে নিয়ে বিরক্ত হচ্ছিল সেই মেয়েটাই এখন তার সামনে দাঁড়িয়ে আছে, একেবারে অন্য এক রূপে। গাঢ় নীল কাতান শাড়িটা রাইসার গায়ে পড়ে যেন আলাদা প্রাণ পেয়েছে। সাদা উজ্জ্বল আলোয় নীল রংটা আরো গভীর হয়ে উঠেছে, ঠিক যেন বর্ষার আকাশে জমে থাকা মেঘের ফাঁকে সন্ধ্যার নরম নীলচে আভা। আঁচলটা কাঁধ ছুঁয়ে ধীরে ধীরে নেমে এসেছে। কোমরের ভাঁজে নিখুঁতভাবে বসে থাকা প্লিটগুলো তার সরল শরীরটাকে অদ্ভুত এক শোভা দিচ্ছে। রাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাজে তার গালটা টকটকে লাল। চোখের পাপড়ি কাঁপছে হালকা বাতাসে দুলে ওঠা কাশফুলের মতো। কানের পাশে কিছু এলোমেলো চুল বেরিয়ে এসে মুখের ধারে লেপ্টে গেছে। সেই অগোছালো সৌন্দর্যটাই যেন তাকে আরো সত্যি, আরো কোমল করে তুলেছে। তেজ ধীরে ধীরে এক পা এগোলো। তার চোখে আগের সেই কঠোরতা নেই, বরং এক ধরনের বিস্ময় আর অচেনা মুগ্ধতা। গলাটা শুকিয়ে এলো। কথা বলতে গিয়েই থমকে গেল। মৃগনয়নী শব্দটা বলতেই যেন কতটা শুকিয়ে এসেছে কণ্ঠনালী। রাইসা চোখ তুলে এক মুহূর্ত তাকালো। সেই দৃষ্টিতে ভয় নেই, আছে লজ্জা আর অচেনা কাঁপন। যেন সে নিজেও বুঝতে পারছে না এই রূপটা তার নিজেরই কিনা। তেজ মনে মনে ভাবল, এই মেয়েটা এতদিন তার চোখের সামনে ছিল, অথচ সে এভাবে দেখেনি, শুধু দেখেছে বিরক্তি আর অস্বস্তি। আজ প্রথমবার যেন সে দেখল একটা নিরীহ কোমল অথচ আশ্চর্য রকম সুন্দরী রমণী। তার বুকের ভেতরে অদ্ভুত একটা টান অনুভূত হলো। মনে হলো যদি এই মুহূর্তটা থেমে যেত, যদি এই লজ্জায় রাঙা মেয়েটাকে এভাবে চেয়ে থাকতে পারতো অনেকক্ষণ। তেজ হালকা গলায় বলল, খারাপ হয়নি। কিন্তু সেই তিনটা শব্দের ভেতরে লুকিয়ে ছিল হাজারটা অপ্রকাশিত অনুভূতি। রাইসার ঠোঁটের কোণে লাজুক একটা হাসি ফুটল। মনে হলো এত কষ্ট, এত অবহেলার পর আজ প্রথমবার কেউ তাকে দেখে সত্যি মুগ্ধ হয়েছে। ঘরের সাদা আলো, নীল শাড়ির মায়া, আর দুজনের মাঝখানের নীরব কাঁপন, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল অদ্ভুত সুন্দর। ঠিক যেমন নতুন করে শুরু হওয়ার কোনো অচেনা প্রণয়ের প্রথম সূচনা। তেজ মূলত সকালে রাইসাকে শাড়ি পরিহিত ঠিকভাবে দেখতে পায়নি। যখন শুনল শাড়ি পরবে, বেশ একটা আবেগ নিয়েই রাইসার আসার অপেক্ষায় ছিল খাবার টেবিলে।
কিন্তু যখন এসেছিল সবুজ রঙের শাড়ি পরে, তখন মেজাজটা তুঙ্গে উঠেছিল। সবুজ রংটা পছন্দ নয় এমন নয়, কড়া রকমের অপছন্দ সবুজ আর লাল, যার নাম শুনলেই শিরা উপশিরায় তরতরিয়ে আগুন ধরে যায়। এই আগুন ধরার মূল অধ্যায় হলো সে কালার ব্লাইন্ড। কোনো রং নিয়ে সমস্যা নেই, শুধুমাত্র এই লাল সবুজ ব্যতীত। এই দুই কালার ঠিক মতো পার্থক্য করতে পারে না। এই কারণেই মূলত সকালের এত কাহিনী, আর রাতে নিজের হাতে শাড়ি দেওয়া আর পরানো শিখিয়ে দেওয়া। দুই নয়নে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে কেবলই সেই নীল মায়াবীর দিকে। এগিয়ে এসে হাত বাড়িয়ে রাইসার মাথায় ঠিকভাবে ঘোমটাটা তুলে দিল। এইবার লাগছে ঘোমটাবতী। রাইসার শরীর হিম হয়ে গেছে। এতটা কাছে তেজ যে নিঃশ্বাস নিতেও শ্বাসরোধ করে কেউ যেন চেপে ধরে আছে গলা। তেজ ঘোমটাটা ঠিক করে দিয়ে হাত সরিয়ে নিয়েও পুরোপুরি দূরে সরে গেল না। চোখ দুটো স্থির রাইসার মুখে, যেন বহুদিনের কোনো অপূর্ণ ছবি আজ সম্পূর্ণ হয়েছে। সবুজটা তোমার গায়ে ভালো লাগেনি? খুব শান্ত স্বরেই বলল তেজ। রাইসা ভুরু কুঁচকাল। কিন্তু আপু তো বলেছিল ভালো লাগছিল। তেজ এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, সবাই আর আমি এক না। তেজ আলতো করে রাইসার থুতনির নিচে আঙ্গুল ছুঁয়ে মাথাটা একটু ওপরে তুলল। মৃগনয়নী, তোমাকে নীলে বেশি মানিয়েছে। রাইসা তেজের দিকে তাকালো। একজন সুপুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে, সেটাই তার স্বামী। জীবনে এই একটা পুরুষ যে তাকে প্রথম স্পর্শ করেছে, আবার এত কাছেও এসেছে। প্রেম ভালোবাসায় কি সবার ঊর্ধ্বে? উত্তর না। তার চেয়েও সুন্দরতম অনুভূতি হলো সম্পর্ক। আর সেটা যদি হয় স্বামী স্ত্রী, তাহলে তো কথাই রইল না। ঝাপসা গরমের দিন পেরিয়ে বৃষ্টি নামলো ধরণীতে। বাইরে এই বৃষ্টির মাঝেই হঠাৎ বিদ্যুৎ চমকালো। সেকেন্ড অপেক্ষা না করেই ইলেকট্রিসিটি চলে গেল, সাথে মেঘের গর্জন ভেসে এলো। এর মাঝে তেজ নিজের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তার বুকের গভীরে যেতে চাওয়া নিষ্পাপ রাইসা আর বেঁচে থাকার অবলম্বন হিসাবে আঁকড়ে ধরেছে তেজের বুকের শার্ট। অনবরত কাঁপছে চোখটা বন্ধ করে। তেজ কিছু বুঝতে পারল না। তখনই ভেসে এলো ভয় ভয় মিহি কণ্ঠ। আপু, আপু, আমার খুব ভয় করছে। আশ্চর্য হলো তেজ। রাইসার ক্রন্দনরত কণ্ঠ বুকের গভীরে নীরব সূচ ফোটালো। তার হাত আলতো করে রাইসার মাথা বরাবর উঠে গেল না চাইতেই। সান্ত্বনা দেওয়ার মতো করে মাথায় হাত বোলালো। এমন অনেকেই আছে যত বজ্রপাতে ভয় তাদের। এটা কমন একটা ব্যাপার। তাই তেজ কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পরে রাইসা সরে আসলো, যখন সে বুঝতে পারলো সামনের মানুষটা তার বোন নয়। এমন নয় যে রাইসা ছোট থেকেই বজ্রপাতে ভয় পেত। একদিন তার সৎ মা এইরকমই একটা বৃষ্টির দিনে বিদ্যুৎ, বজ্রপাত ও ঝড়ের মাঝে আঙ্গিনার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছিল। সেই রাতেই অজ্ঞান হয়ে পড়েছিল এত ঝড় বৃষ্টির মাঝে। এরপর থেকেই রাইসা এই ঝড় বৃষ্টি, বজ্রপাত প্রচন্ড রকম ভয় পায়। বাড়িতে থাকতে সানজিদা রাইসার কাছে গিয়ে থাকতো, তাই এমন পরিবেশে ভয় পেয়ে সানজিদা মনে করেই তেজকে জড়িয়ে ধরেছিল। রাইসা সরে আসতেই দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাইরে তখনও বৃষ্টি ঝরছে অবিরাম, যেন আকাশের কান্না থামতেই চাইছে না। বিদ্যুতের ঝলকানির মাঝে মধ্যে ঘরটাকে সাদা আলোয় ভাসিয়ে দিচ্ছে, আবার মুহূর্তেই সব ডুবে যাচ্ছে আধো অন্ধকারে। তেজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রাইসার দিকে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে লজ্জা, ভয়, ভেজা পাপড়ি এখনো কাঁপছে। বুকের ভেতরে তার দ্রুত শ্বাস প্রশ্বাস ওঠানামা স্পষ্ট। তেজের ভেতরটা অদ্ভুতভাবে নরম হলো। মেয়েটা এত ভয় পায় কিভাবে? আবারও মেঘের গর্জে উঠতেই রাইসা অনিচ্ছায় চোখটা বন্ধ করে ফেলল। তেজ এগিয়ে এসে খুব স্বাভাবিক গলায় বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি এখানে। রাইসা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। অন্ধকারে তেজকে না দেখতে পেলেও
তার এই ভরসাযোগ্য কথা রাইসার মনটাকে একেবারেই যেন শীতল করে দিল। তেজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জানালার কাছে গিয়ে পর্দা টেনে দিল। ঘরের সোলার আলো জ্বালিয়ে সেই আলোটা একটু বাড়িয়ে দিয়ে ফিরে এসে বলল, চাইলে শাড়িটা চেঞ্জ করতে পারো। রাইসা চুপচাপ দাঁড়িয়ে রইল। সে ওয়াশরুমে একা যেতেও পারবে না, শাড়ি চেঞ্জও করবে না। তাই ধীরে ধীরে মাথা ঝাঁকালো যে শাড়ি চেঞ্জ করবে না। রাইসার মাথা নাড়ানো দেখে তেজ আর জোর করলো না। বাইরে আবারও এক দফা বিদ্যুৎ চমকালো, সাথে তীব্র গর্জন। রাইসার আঙ্গুলগুলো অনিচ্ছায় আবারও মুঠো হয়ে এলো। তেজ গভীর নিঃশ্বাস ফেলল, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, ঠিক আছে, শাড়ি চেঞ্জ করতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। রাইসা হাঁটা ধরলো দরজার দিকে। তখন তেজ বলল, ওইদিকে কোথায় যাচ্ছ? রাইসা থেমে আস্তে করে বলল, জি, ঘরে যাচ্ছি। আমি কি তোমাকে যেতে বলেছি? রাইসা তেজের এমন অর্ধবাক্য বুঝতে পারে না। কি বলবে সোজাসুজি না বলে এক বাক্যে বলে চুপ হয়ে থাকে, যেন সবাই তার ক থেকে কলকাতা এটা বুঝে নেয়। কিন্তু রাইসা যে তাকে কলকাতা বুঝলেও সে উল্টো ক বুঝে বসে থাকবে। রাইসা মুখ তুলে তাকালো। অন্ধকারে তেজের অবয়ব স্পষ্ট নয়, তবুও কণ্ঠের দৃঢ়তা বোঝা যায়। এই রুমেই থাকবে, যাও গিয়ে বিছানায় শুয়ে পড়ো। আমি? এত নির্বোধ কেন তুমি? এখানে কাকে বলবো? রাইসা যাবে কি যাবে না ভাবলো, কিন্তু আমি এখানে থাকবো কেন? আমি বলেছি তাই। এই নিয়ে আর একটা কথাও বললে জানালা দিয়ে ফেলে দেব। রাইসা এক পা দু পা করে এগিয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে পড়ল। ঝড় বৃষ্টি যেন থামবার নামই নেই। এভাবেই রাত পার হয়ে গেল। রাইসা ঘুমিয়ে যাওয়ার পর তেজ তাকে ভালো করে শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিয়েছিল। নিজে গিয়ে সোফায় বসে রাতটা পার করেছে মৃগনয়নীর সাথে। এটাই তার প্রথম রাত। দুজনে এক ছাদের নিচে, চার দেওয়ালে বন্দি কক্ষে আবদ্ধ। রাত গড়িয়ে ভোর হলো। ঝড় থেমেছে অনেক আগেই। এখন শুধু ছাদ থেকে টুপটাপ করে জল পড়ার ক্ষীণ শব্দ। জানালার ফাঁক গলে নরম সকালের আলো ঢুকে পড়েছে ঘরে। বৃষ্টি ধোয়া আকাশে, মেঘের ভাঁজ পাতলা হয়েছে। বাতাসে বৃষ্টি মাখা ফ্রেশ গন্ধের সঙ্গে মিশেছে নতুন দিনের সতেজতা। তেজ সোফায় আধ শোয়া অবস্থায় কখন যে চোখ লেগে গিয়েছিল নিজেও জানে না। গলার হালকা ব্যথা নিয়ে ঘুম ভাঙতেই প্রথমে তার দৃষ্টি গিয়ে থামল বিছানার দিকে। সেখানে কেউ নেই। রাইসা ভোরের আজানেই জেগে গিয়েছিল। এরপর উঠে চলে গেছে নিজের ঘরে। বিছানার দিকে তেজ কিছুক্ষণ তাকিয়ে রইল। অদ্ভুত এক অনুভূতি বুকের ভেতরে ঘুরপাক খেল। এই মেয়েটা রাতভর কাঁপছিল, আর এত সকাল সকাল চলে গেছে। ধুমকা লাগালি রূপের বিজড়ি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। কানের কাছে এমন গান শুনে ফাহিম জিহাদের দিকে তাকালো। তোর আবার কি হলো? আমার সামনে এমন গান গাইছিস যে? জিহাদ আবারও মাথা চুলকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আহা, আমার নাদানের বাচ্চারে, তেজ বলছি, তোর তেজপাতার একটু ভুনা ওকে খাওয়া, তাহলে একটু বুদ্ধি হোক। কি বলতে চাইছিস? ফাহিমের কথায় জিহাদ এবার খোলসা করে বলল, তুই আর বাচ্চা বাচ্চা ফেস করো না তুমি। বাচ্চু, তুমি যে আমাদের সবার থেকে এক ক্লাস ওপরে সেটা আমি কালকেই দেখে নিয়েছি। কি দেখে নিয়েছিস? বাহ, কি নাটক! বলছি, তুই যে এত সুন্দর শাড়ি পরাতে পারিস আগে তো জানতাম না। তুই বরং তেজ আর আমাকেই শাড়ি পরা শিখিয়ে দে। ভবিষ্যতে যেন আমি আমার বউ আর তেজ ওর বউকে শাড়ি পরিয়ে দিতে পারি। কথাটা শুনেই তেজের কাশি উঠল। তাড়াতাড়ি করে পানি খেয়ে দম নিল। তেজ যে রাইসাকে রাতে শাড়ি পরিয়েছিল, এটা কি কোনোভাবে এরা জেনে গেল? কিন্তু কে বলবে এদের? বাড়ির কেউই জানে না, তাহলে এরা কেমন? আরে ভাই, এখনই কাশি তুলিস না, ট্রেলার আভি বাকি হে মেরা দোস্ত। তেজ আর ফাহিম দুজনেই তাকিয়ে রইল। মজলিসে কার যে গোপনীয়তা ফাঁস হবে সেটাই ভয়ে আছে। জিহাদ বলল, তুই নিজেকে সিঙ্গেল দাবি করিস, আবার রাস্তাঘাটে মেয়েদেরকে শাড়ি পরিয়ে দিস। তুই এত চালাক? ফাহিম বলে উঠল, দেখ,
মেয়েটা বিপদে পড়েছিল তাই সাহায্য করেছি। তুই যা ভাবছিস সেটা নয়। আর মেয়েটা দেখছিস কত ছোট, এইসব ভাবিস কি করে? তেজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। জিহাদ ফাহিমকে বলল, এইসব ছোট মোটো আর চলে না। তুই যে প্রেমের রিমিক্স বাজিয়েছ মনে, সেটা আমি চোখের সামনেই পরিষ্কার দেখতে পাচ্ছি। রাস্তা একেবারে ক্লিয়ার, চশমা ছাড়াই। জিহাদের কথা শেষ হতেই টেবিল জুড়ে একরাশ চাপা হাসি ছড়িয়ে পড়ল। সকালের ধোয়া ওঠা কফি আর বন্ধুত্বের খুনসুটি মুহূর্তটা অদ্ভুতভাবে স্মৃতির পাতায় লেখা হলো। ফাহিম ভুরু কুঁচকে বলল, তুই কি সিআইডি নাকি? এত পর্যবেক্ষণ ক্ষমতা কোথায় পেলি? জিহাদ নাটকীয় ভঙ্গিতে কলার ঠিক করে বলল, আমি প্রেম গোয়েন্দা। কার চোখে কার ছায়া পড়েছে, কার গলায় কার নাম আটকে যাচ্ছে, সব বুঝি। তেজ চুপচাপ বসে কফি নাড়ছিল, কিন্তু তার চুপ থাকা নিয়েই যেন সন্দেহ আরো বাড়ছে। জিহাদ এবার তেজের দিকে তাকিয়ে বলল, তোর আবার কি হলো? এমন গম্ভীর হতে আছিস কেন, যেন বাড়িতে বউ ঝগড়া লেগে জুতা পিটা করেছে? ফাহিম হেসে উঠল। এই কথাটা ঠিক বলেছে, কিন্তু বেচারা বউ কোথায় পাবে? এর গোমরা মুখ দেখলে কেউ ওকে বিয়ে করবে না। তেজ এবার বিরক্তির গলায় বলল, তোরা বেশি বাড়াবাড়ি করিস না, ফালতু কথা বাদ দে। জিহাদ সঙ্গে সঙ্গেই জবাব দিল, কেন, তোর বিয়ে হবে না বিষয়টা মেনে নিতে পারছিস না বুঝি? আহা কষ্ট! তোরা চুপ করবি? কথাটা হুংকার দিয়ে বলল তেজ। সাথে সাথে ওর কাছ থেকে দূরে গেল দুজনেই। বেচারা তো ওরা দুজন যদি জানতো তেজের বিয়ে হয়ে গেছে, আর তাও এক ঝড় বৃষ্টি বৃষ্টি ঝরা রূপসীর সাথে, তাহলে বোধহয় বজ্রপাতটা এখানেই ঘটতো, কোনো রূপ বৃষ্টি বাদল ছাড়া। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। আসলে গতকালকে একটু প্রবলেমের কারণে গল্প দিতে পারি নাই। আজকে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। আর হ্যাঁ, গল্পটির সামনে কি টুইস্ট রয়েছে সবাই গেস করুন তো। অবশ্যই কমেন্টে জানাতে হবে কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।